আসসালামু আলাইকুম। এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ, শক্তি এবং ক্ষমতা এ অধ্যায় নিয়ে আজকে আমরা কথা বলব। এই অধ্যায়ের তিনটি একবারে বেসিক জিনিস, সেটা হচ্ছে কাজ, কাজের ধারণা এবং কাজের প্রকারভেদ। এই তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে যদি আসি আমরা কাজ। কাজ বলতে সাধারণত আমরা কি বুঝি? সাধারণ জীবনে আমরা যে জিনিসগুলোকে কাজ বলি, বাস্তব জীবনে যেগুলোকে আমরা কাজ বলি, পদার্থবিজ্ঞানের ভাষায় কি সেগুলোকে কাজ বলা হয়? যেমন কেউ একজন দারোয়ান সারা রাত বাড়ি পাহারা দিল, এটা কি পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ? অথবা কেউ একজন নৌকা নদীতে চলে যাচ্ছে, কেউ একজন নৌকাটিকে টেনে ধরলো, এটা কি কাজ বলা হয়? অথবা কেউ একজন বোঝা মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কি কাজ বলা হয়? পদার্থবিজ্ঞানের ভাষায় এইসব কে কাজ বলা হয় না। পদার্থবিজ্ঞানের ভাষায় কোনগুলোকে কাজ বলা হয়? পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে অবশ্যই দুটি জিনিস হতে হবে। একটা হচ্ছে আমাদের বল প্রয়োগ করতে হবে, দ্বিতীয় হচ্ছে বল প্রয়োগের সাথে তার সরানো হতে হবে। তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে? কাজ হতে হলে অবশ্যই বল প্রয়োগ করতে হবে এবং বলের দিকে সরানো হতে হবে। আমরা ক্লাস 9-10 এ পড়েছি কাজ W=Fs। এই সংজ্ঞাটা কি ঠিক আছে আমাদের? এই সংজ্ঞার মধ্যে অবশ্যই কিছু একটা ভুল আছে। তাহলে কাজ কাকে বলে? কাজ হচ্ছে বল প্রয়োগের ফলে বস্তু সরণ হতে হবে। তাহলে সেই বল এবং সরণের উপাংশের গুণফলকে কাজ বলা হয়। অথবা বল এবং বলের দিকে সরণের উপাংশকে কাজ বলা হয়, অথবা সরণ এবং সরণের দিকে বলের উপাংশকে কাজ বলা হয়। তাহলে কাজ জিনিসটা কি? যদি আমরা লিখি কাজ, বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ, সরণের উপাংশ, অথবা সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ, বলের উপাংশ। কাজ হতে হলে অবশ্যই এই দুইটা জিনিস হইতে হবে। তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশ জিনিসগুলো বলতে কি বোঝায়? যে আমরা উপাংশ দেখি, এদিকে যদি আমরা বল নেই এবং এই বরাবর যদি আমরা সরণ নেই, এই একটা, আবার যদি এই বরাবর আমরা সরণ নেই এবং এই বরাবর যদি আমরা বল নেই, তাহলে এই বরাবর আমরা বল নিলাম F, এই বরাবর আমরা সরণ নিলাম H, এই বরাবর আমরা বল নিলাম F, এই বরাবর আমরা সরণ নিলাম S। তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশ, তাহলে W হবে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। তাহলে বলের দিকে সরণের উপাংশ কতটুকু? অবশ্যই যে এইটুকু। এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে বলের দিকে সরণের উপাংশ হবে S cos থিটা। তাহলে F এই জায়গা হবে S cos থিটা। আর এই জায়গায় যদি আমরা উপাংশ নেই, সরণের দিকে বলের উপাংশ যদি নেই, এটা হচ্ছে আমাদের থিটা, তাহলে উপাংশ হবে F cos থিটা। তাহলে W হবে S F cos থিটা হচ্ছে F S cos থিটা। দুটা কিন্তু একই জিনিস। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি নিছি? প্রথম ক্ষেত্রে নিছি আমরা বল এবং বলের দিকে যে সরণের উপাংশ, সেই জিনিসটা আমরা নিলাম। তাহলে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ F S cos থিটা। আর দ্বিতীয় ক্ষেত্রে নিছি আমরা সরণ এবং সরণের দিকে বলের যে উপাংশ F cos থিটা। তো দুটো জিনিস সেমই। তাহলে কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তু সরণ হয়, তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশকে কাজ বলে, অথবা সরণ এবং সরণের দিকে বলের উপাংশকে কাজ বলে। দুই ভাবেই বলা যায়। এ হচ্ছে কাজের আলোচনা। তাহলে কাজ আমরা কি কি দেখলাম? কাজ W হচ্ছে আমাদের Fs cos থিটা, Fs cos থিটা। মানে এই জিনিসটাকে এরকম ভাবে লেখা যায় না, ভেক্টর F ডট ভেক্টর S, ভেক্টর A ডট ভেক্টর B আমরা পড়েছি AB cos থিটা। তাহলে S cos থিটার পরিবর্তে ভেক্টর F ডট ভেক্টর S লেখা যায়। আবার এই জিনিসটাকে এরকমও লেখা যায়, Fs F এর পরিবর্তে লেখা যায় MAS। আবার যদি এরকম হয় যে কোনো বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করেছি, যখন কোনো বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি, তখন A এর পরিবর্তে হয়ে যায় G, S এর পরিবর্তে হয়ে যায় H। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের, এই সূত্রগুলো আমাদের লাগে। বক্স করে দিলাম।
আচ্ছা, তারপর যদি আমরা কাজের মাত্রা এবং কাজের একক যদি আমরা দেখি, তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফএস। এফ এফ এর পরিবর্তে লেখা যায় এম এ এস। তাহলে কাজের মাত্রা কি হবে? এম এর পরিবর্তে হচ্ছে বড় হাতের এম, এ এর পরিবর্তে হচ্ছে এল টি ইনভার্স টু, আর এস এর পরিবর্তে হচ্ছে এল। তাহলে কাজের মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে ডাব্লিউ এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে অনেক সময় পরীক্ষায় কাজের মাত্রা আসে। আর কাজের একক হচ্ছে আমাদের জুল। আন্তর্জাতিক একক হচ্ছে জুল। জুল। ওকে। আচ্ছা, এখন যদি আমরা কাজের প্রকারভেদ নিয়ে আলোচনা করি, কাজ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ, আর একটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ। আচ্ছা, ধনাত্মক কাজ কোন সময় হয় আর ঋণাত্মক কাজ কোন সময় হয়? যদি আমরা দেখি ধনাত্মক কাজ জিনিসটা কি, ধনাত্মক ধনাত্মক কাজ কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ বলের দিকেই হয়, তখন সেটাকে হচ্ছে ধনাত্মক কাজ বলা হয়। আচ্ছা, আর যদি সাধারণভাবে আমরা বুঝতে চাই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এফ এস কস থিটা। এফ এস কস থিটা। তাহলে কোন কাজ ধনাত্মক আর ঋণাত্মক হবে বা শূন্য কাজ হবে, এটা নির্ভর করে হচ্ছে কস থিটার উপরে। কস থিটা যদি ধনাত্মক হয় তাহলে কাজের পরিমাণ হচ্ছে ধনাত্মক, কস থিটা যদি ধনাত্মক হয় তাহলে আমাদের কাজও হবে ধনাত্মক, ডাব্লিউ ইকুয়াল টু হবে পজিটিভ। কস থিটা যদি ঋণাত্মক হয় তাহলে কাজ হবে আমাদের নেগেটিভ। যদি এরকম হয় কস থিটার মান হয়ে যায় শূন্য, তখন কাজের পরিমাণও কিন্তু আমাদের শূন্য হয়ে যাবে। শূন্য। তাহলে কস থিটা ধনাত্মক কোন সময় হয়? কস থিটা যদি আমরা দেখি, কস থিটা 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে ধনাত্মক হয়। তাহলে ধনাত্মক কাজের শর্ত কি? ধনাত্মক কাজের শর্ত হচ্ছে থিটার মান অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে এবং 0 ডিগ্রি থেকে বড় হতে হবে। সেক্ষেত্রে ধনাত্মক কাজ হবে। অর্থাৎ যদি আমরা এরকম ভাবে দেখি, এদিকে যদি আমরা বল প্রয়োগ করি এবং বস্তুর সরণ যদি এইদিকে হয় 90 ডিগ্রি থেকে ছোট, তো সেই ক্ষেত্রে আমরা ধনাত্মক কাজ পাবো। এই এফ, এই এস, এই যে যদি থিটার মান যদি 90 থেকে ছোট অথবা 0 থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে ধনাত্মক কাজ হবে। এখন এটা যে কোনো দিকে হয়ে যাবে, এই রেঞ্জের মধ্যে থাকলে ধনাত্মক কাজ হবে। তাহলে পরীক্ষায় এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আসে যে নিচের কোন ক্ষেত্রে ধনাত্মক কাজ হবে, এই শর্তটা আমরা মনে রাখবো। 0 থেকে বড় এবং 90 থেকে ছোট হলে ধনাত্মক কাজ হবে। তারপরে যদি দেখি আমরা ঋণাত্মক কাজ জিনিসটা কি, ঋণাত্মক কাজ, ঋণাত্মক ঋণাত্মক কাজ ঋণাত্মক কাজ হতে হলে cos থিটার মান অবশ্যই ঋণাত্মক হতে হবে। cos থিটার মান যদি নেগেটিভ হয় তাহলে কাজের পরিমাণ হবে নেগেটিভ। তো cos থিটার মান কখন ঋণাত্মক হয়? cos থিটার মান ঋণাত্মক হয় 90 থেকে বড় এবং 180 থেকে ছোট যখন হয়, তখন ঋণাত্মক হয় cos থিটার। তাহলে cos থিটার মান 180 থেকে সমান অথবা ছোট হবে এবং 90 থেকে বড় হবে। এই ক্ষেত্রে হবে আমাদের ঋণাত্মক কাজ। সংজ্ঞা দিয়ে যদি বলতে হয়, সংজ্ঞা হচ্ছে কিছুটা এরকম: বল প্রয়োগের ফলে বস্তুর সরণ বলের বিপরীতে হবে। লিখে দিই, সরণ বলের বিপরীতে হবে। বলের বিপরীতে হবে। কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর সরণ যদি তার বলের বিপরীতে হয়, সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ। সেটা এরকম: এদিকে আমরা বল প্রয়োগ করলাম, বস্তুর সরণ ঠিক তার উল্টা দিকে এদিকে হয়ে গেল, তখন এটা হবে ঋণাত্মক কাজ। এই যে থিটার মান, এই থিটার মান যদি 180 সমান বা তার থেকে ছোট হয় এবং 90 থেকে যদি বড় হয়, তখন সেটা হয়ে যাবে আমাদের ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের শর্তটা আমাদের জেনে থাকতে হবে, জেনে রাখতে হবে। পরীক্ষায় নিচের কোনটি ঋণাত্মক কাজ এরকম লিখে কোশ্চেন আসে, অথবা নিচের কোন ক্ষেত্রে কাজটি ঋণাত্মক হবে এরকম আসে। তারপর আরেকটা কাজ হচ্ছে আমাদের শূন্য কাজ। শূন্য কাজ কাকে বলে?
শূন্য কাজ। শূন্য কাজ কি? শূন্য কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বল এবং সরণ যদি পরস্পর লম্বালম্বি ভাবে হয়, তার মানে কি বল এবং সরণ লম্বালম্বি ভাবে থাকবে, বল এবং সরণ পরস্পর লম্ব, পরস্পর লম্ব, কিছুটা এরকম। যদি এই দিক বরাবর আমরা বল প্রয়োগ করি, বস্তু সরণ যদি হয় ঠিক লম্ব বরাবর, তখন সেটা হবে শূন্য কাজ। লম্ব বরাবর যদি হয় তার মানে মধ্যবর্তী কত, অবশ্যই 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের এস। ঋণাত্মক কাজের শর্ত কি? থিটার মান অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, সেক্ষেত্রে হবে আমাদের ঋণাত্মক কাজ। তারপরে আচ্ছা, আমরা দুটি কোশ্চেন নিয়ে কথা বলবো। বৃত্তাকার পথে ঘূর্ণনে কোনো কাজ হয় না কেন? আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে মাথায় বোঝা নিয়ে সোজা পথে হাঁটলে কোনো কাজ হয় না কেন? আমরা কাজের 3 ধরনের প্রকারভেদ দেখেছি। একটা হচ্ছে ধনাত্মক কাজ, আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ, আরেকটা হচ্ছে আমাদের শূন্য কাজ। তাহলে বৃত্তাকার পথে যখন কোনো কিছু ঘোরানো হয় বা ঘূর্ণনে কোনো কাজ হয় না কেন, আমি এই যে একটা উদাহরণ দিচ্ছি যে একটি বালক তার হাতের আঙ্গুলে একটি দড়ি দিয়ে একটি বস্তু বেঁধে সে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে, এই পথে তার কোনো কাজ হচ্ছে না কেন? অথবা অন্যভাবে বলা যায় যে সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘুরে তখন কেন কোনো কাজ হয় না? অথবা পৃথিবীর চারদিকে যখন সূর্য ঘুরে তখন কেন কোনো কাজ হয় না? এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে যখন বৃত্তাকার পথে আমি বস্তু হাতের আঙ্গুলে নিয়ে ঘোরাচ্ছি, তখন বৃত্তাকার পথে কেন্দ্রে একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি হচ্ছে, সেই কেন্দ্রমুখী বলটা হচ্ছে আমাদের এফ। এবং বৃত্তাকার পথে যে সরণ সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর, বৃত্তের স্পর্শক বরাবর সরণ হচ্ছে। তাহলে কেন্দ্রমুখী বল এবং বৃত্তের স্পর্শক বরাবর যে সরণ হচ্ছে এই দুটার মধ্যবর্তী কোণ সবসময় থাকে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি থাকে, তাহলে কাজ আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ এস কস থিটা, এফ এস কস থিটা। কস থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে কস 90 ভ্যালু হচ্ছে 0, সেক্ষেত্রে কাজের পরিমাণ হয়ে যায় শূন্য। তাহলে বৃত্তাকার পথে যখন আমরা ঘোরাচ্ছি কোনো কিছু বা যখন সূর্যের চারদিকে চাঁদ পৃথিবী ঘুরে অথবা পৃথিবীর চারদিকে যখন চাঁদ ঘুরে, তখন বৃত্তের কেন্দ্রে একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় এবং সরণ সবসময় বৃত্তের স্পর্শক বরাবর হয়। কেন্দ্রমুখী বল এবং স্পর্শক এর মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি হয়ে থাকে। যেহেতু 90 ডিগ্রি কজ 90 ভ্যালু শূন্য, সেই জন্য এর ফলে কোনো কাজ হয় না। আরেকটা কোশ্চেন হচ্ছে মাথায় বা হাতে যখন কোনো বোঝা নিয়ে সোজা পথে কেউ হাঁটে তখন কেন কাজ হয় না? আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্ষেত্রে যখন বোঝা নিয়ে হাঁটতেছে তখন তার সরণ হচ্ছে সামনের দিকে, সরণ এর সামনের দিকে। আর এই বোঝাটার নিজস্ব একটা ওজন আছে, এই বোঝার যে ওজন বল বা অভিকর্ষ বল সেটা নিচের দিকে ক্রিয়া করতেছে, অভিকর্ষ বলের ঠিক উপরের দিকে প্রতিক্রিয়া বল কাজ করতেছে। তাহলে বস্তুর সরণ এস হচ্ছে সামনের দিকে, আর আমরা বল প্রয়োগ করছি এফ উপরের দিকে। তাহলে এই এস যেহেতু সোজাসুজি সামনের দিকে এবং বল সোজাসুজি উপরের দিকে, সেক্ষেত্রে এই দুইটার মধ্যবর্তী কোণ হয়ে থাকে 90 ডিগ্রি। ঠিক একই কারণে তাহলে কাজে ডাব্লিউ ইকাল টু হচ্ছে এফ এস কস থিটা, এফ এস কস থিটা। কস 90 ভ্যালু শূন্য, এই জন্য এই ক্ষেত্রেও কাজ হয়ে থাকে। তাহলে এই কোশ্চেন দুটা আমাদের খ নাম্বারের জন্য পরীক্ষায় সবসময় এসে থাকে। আজকে আমরা কি কি দেখলাম? আমরা সর্বপ্রথম কাজের ধারণা, কাজের প্রকারভেদে এই তিনটি টপিক দেখেছি। সর্বপ্রথম আমরা কাজ দেখেছি, কাজের ডেফিনেশন, তারপরে কাজের রাশিমালা দেখেছি, কাজের মাত্রা এবং কাজের একক, কাজ রিলেটেড ফর্মুলা গুলো আমাদের লাগে সেগুলো। তারপরে কাজ, বাস্তব জীবনের কাজ এবং পদার্থবিজ্ঞানে কাজ বলতে আমরা কি বুঝাই এগুলো দেখেছি। তারপরে কাজের প্রকারভেদ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ দেখেছি। তারপরে হচ্ছে আমাদের লাস্টে দুটো কোশ্চেন দেখেছি, বৃত্তাকার পথে ঘূর্ণনে কেন কোনো কাজ হয় না, মাথায় বোঝা নিয়ে সোজা পথে হাঁটলে কোনো কাজ হয় না কেন, দুইটা কোশ্চেন দেখেছি। আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই। সামনের ক্লাসে কাজ, শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।